সেখানে খুব দৃঢ়তার সঙ্গে আমি বলতে পারবো না যে সবটাই শান্তিপূর্ণ এবং কলুষ মুক্ত হবে। এই কথা বলার মতো দুঃসাহস আমার নেই। আমি জানি না এই মুখ্যমন্ত্রী শিক্ষক দিবসে এই ভাষণের পরেও বাংলার শিক্ষক সমাজ কেন জেগে উঠলেন না। আদালতের যে নির্দেশ হয়েছিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ, যেটাকে সুপ্রিম কোর্ট মান্যতা দিয়েছে, তা প্রত্যেকটা অক্ষরে অক্ষরে পালন করতে হবে এবং সেটা আমরা করিয়ে ছাড়বো। আসল লোকটি এখনো গারদে ঢোকেননি, যিনি সমস্ত দুর্নীতির পরিকল্পনা করেছিলেন। এই দুর্নীতি সংক্রান্ত বিষয়ে তদন্ত করতে করতে তাদের কাছে পৌঁছে যাওয়া যায়। মুখে হাসি ফুটতে চলেছে, হাসি ফুটবে কি ফুটবে না বলতে পারবো না, তা আমার অন্ততপক্ষে এটুকু ধারণা যে এখন শুনানি শেষ হবে। আজকে এই কথা পশ্চিমবঙ্গ জনগণকে মাথা পেতে মেনে নিতে হবে যে আমরাই অমর্যাদার কারণ, এই ধরনের লোকেদের আমরা নির্বাচিত করে। এই পরিকল্পনাটা হচ্ছে সার্বিকভাবে এবং মানুষ তারা নিজেরা নিজেদের স্বকীয় চিন্তার ভরসা না করে এই প্রচারের আবহে ভেসে যাচ্ছেন। তার যে কুপরিণতি সেটা আমরা দেখতে পাচ্ছি। তাদের কত কোটি টাকা রাজ্য সরকার খরচা করেছেন শুধুমাত্র দুর্নীতির মূলক প্রক্রিয়াকে টিকিয়ে রাখার জন্য। এটা জনগণের প্রশ্ন করা উচিত। আমার এখানে মিড ডে মিলে বাচ্চাগুলো একটা করে ডিম পায় না। যে টাকা উকিলের পেছনে খরচা করেছেন সেই টাকা মিড ডে মিলে দিলে পরে আমার বাচ্চা বাচ্চা ছেলে পুষ্টি হয়, সমাজটা অনেক সুন্দর হয়। আজকে ভিন রাজ্যে পশ্চিমবঙ্গে কেউ শ্রদ্ধার সঙ্গে কথা বলেন দেখে না, হাসি ঠাট্টা করে। এবং তাই অধিকাংশ শিক্ষিত লোকেরা পশ্চিমবঙ্গের বাইরে গিয়ে বাংলায় কথা বলে না, তারা হাংরেজিতে কথা বলে, নিজেদের শুধুমাত্র আত্মগোপন করার জন্য। মানুষ যদি সচেতন না হন তাহলে পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ অন্ধকার। নমস্কার দর্শক বন্ধুরা, ইমেজ বেঙ্গলে আপনাদের সকলকে স্বাগত। রাজ্য এবং রাজনীতির কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা এই মুহূর্তে মুখোমুখি হয়েছি বিশিষ্ট সাংসদ এবং বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের। নমস্কার দাদা। নমস্কার। প্রথমেই আপনাকে আমাদের ইমেজ বেঙ্গলে স্বাগত জানাচ্ছি। আগামীকাল 7ই সেপ্টেম্বর আবার স্কুল সার্ভিস কমিশনের যে পরীক্ষা হচ্ছে, সেই পরীক্ষা শান্তিপূর্ণভাবে দুর্নীতিমুক্তভাবে অসম্ভব? আমরা যারা সচেতন সৎ নাগরিক আমরা সবাই আশা করব সবসময় যে আমাদের নির্বাচিত সরকার তারা সততার সঙ্গে প্রশাসনকে ব্যবহার করবেন, কাজ করবেন সাধারণ মানুষের স্বার্থে। কিন্তু এই রাজ্যে এমন একটা প্রশাসন চলছে সেখানে খুব দৃঢ়তার সঙ্গে আমি বলতে পারবো না যে সবটাই শান্তিপূর্ণ এবং কলুষ মুক্ত হবে। এই কথা বলার মতো দুঃসাহস আমার নেই। সেই অ্যাসপেক্ট থেকে বলছি যে যেটা আমাদেরও আপনার কাছে প্রশ্ন, যে দাগিদের বিষয় নিয়ে যেভাবে রাজ্য সরকারের পক্ষ থেকে একাধিকবার আদালতে যাওয়া হয়েছে এবং প্রথম দিন থেকে মানে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে চাকরি যারা হারিয়েছেন তাদেরকে যেভাবে বলা হয়েছে যে তাদের কোনো কিছু হবে না, কিন্তু শেষ পর্যন্ত 1804 জনের দাগি নির্বাচন হলো। মুখ্যমন্ত্রী বলছেন যে তাদেরকে কিন্তু গ্রুপ সি পদে বহাল রাখা যায়। আমি জানি না এই মুখ্যমন্ত্রী শিক্ষক দিবসে এই ভাষণের পরেও বাংলার শিক্ষক সমাজ কেন জেগে উঠলেন না। কিন্তু মুখ্যমন্ত্রী শিক্ষক দিবসে সরাসরি শিক্ষকদের অপমানিত করলেন, তাদের লজ্জিত করলেন, তাদের আগামী দিন গ্রুপ সি এরপর গ্রুপ ডি তারপরে সিভিক ভলান্টিয়ারের পর্যায়ে নামিয়ে আনলেন। শিক্ষিত সমাজ কি করছে? তাদের চেতনা, তাদের নৈতিকতা, তাদের আত্মসম্মান বোধ বলে কিছু আছে মনে হচ্ছে না আমার। পাশাপাশি সুপ্রিম কোর্ট একাধিকবার এই যে দুর্নীতির সঙ্গে উচ্চ আধিকারিক যারা যুক্ত তাদের কেন সিবিআই তদন্তের আওতায় আনা হচ্ছে না, এটা নিয়ে একাধিকবার ভর্ৎসনা করেছেন। হ্যাঁ, এটা তো নির্দেশ আছে তো। এখন সুপ্রিম আমরা এই ব্যাপারে আদালত অবমাননার দরখাস্ত করেছিলাম কলকাতা হাইকোর্টে। সেখানে রাজ্য সরকারের যারা আদালতের উচ্চ আধিকারিক তারা বলেছেন এটা নাকি সুপ্রিম কোর্টের এখতিয়ারভুক্ত। আমরা সুপ্রিম কোর্টে গিয়েছি, সুপ্রিম কোর্টের শুনানি হবে যে কোনো দিন হলে পরেই। যদি সুপ্রিম কোর্ট বলেন যে তারা শুনবেন, আর যদি বলেন যে হাইকোর্ট শুনবে তাহলে হাইকোর্টের শুনানি হবে। আদালতের যে নির্দেশ হয়েছিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ, যেটাকে সুপ্রিম কোর্ট মান্যতা দিয়েছে, তা প্রত্যেকটা অক্ষরে অক্ষরে পালন করতে হবে এবং সেটা আমরা করিয়ে ছাড়বো। কিন্তু স্বভাবতই যেটা মূল প্রশ্ন রাজ্যবাসীর এবং যারা চাকরি হারিয়েছেন তাদের পরিবারের, যে যারা চাকরি হারালেন 26,000 তাদের তো বিষয়টা রয়েছে, কিন্তু যারা মূলত এই দুর্নীতিটা ঘটালেন
তাদেরকে কেন এতটা ছেড়ে দেওয়া হলো? তারা অনেকেই এখন গারদে আছেন, বছরের পর বছর তারা জেল খাটছেন। আসল লোকটি এখনো গারদে ঢোকেননি, যিনি সমস্ত দুর্নীতির পরিকল্পনা করেছিলেন তিনি হচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। তিনি তাকে হেফাজতে নিলে পরে অন্ততপক্ষে এই যে দুর্নীতির মূলটাকে মানুষের সামনে নিয়ে আসা যাবে। একটা শিক্ষামন্ত্রী কতদিন জেল খাটছেন, পশ্চিমবঙ্গ শিক্ষা পর্ষদ বা বোর্ডের যিনি প্রেসিডেন্ট তিনি জেল খাটছেন, এসএসসি চেয়ারম্যান জেল খাটছেন। প্রকৃতপক্ষে গোটা শিক্ষা ব্যবস্থার যে সমস্ত প্রশাসনিক মাথারা সবাই তো জেলে আছেন, একজন বাদে, তিনি হচ্ছেন মুখ্যমন্ত্রী। প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় অবশেষে আত্মসমর্পণ করলেন মন্ত্রী চন্দ্রনাথ সিংহ। একটা লাইন দিয়ে তো এখন আত্মসমর্পণ করে, দুদিন আগে পরেশ অধিকারী করেছেন, আজকে চন্দ্রনাথ করছেন, এরপর আরো কারা কারা আছেন লাইন দিয়ে করবেন। এই গোটা মন্ত্রিসভাটাই দুর্নীতির সঙ্গে যুক্ত, এবং ধীরে ধীরে যত তদন্তের শাখা প্রশাখা বিস্তৃত হবে তত দেখবেন এরা লাইন দিয়ে সবাই আগাম জামিন নিচ্ছে। সুপার নিউমারিক পোস্ট নিয়ে এর আগেও কথা উঠেছে। এই সুপার নিউমারিক পোস্টে যারা ক্রিয়েট করেছিলেন, আপনি এর আগেও বলেছেন যে যে সমস্ত মন্ত্রী এই বিষয়ের সাথে যুক্ত তাদের বিরুদ্ধেও তো সিবিআই তদন্তের নির্দেশ রয়েছে, সেই তদন্তের কি পরিস্থিতি? না, সেই নির্দেশটা সুপ্রিম কোর্ট আপাতত স্থগিতাদেশ দিয়েছেন, কিন্তু স্থগিতাদেশ দিলেও এই দুর্নীতি সংক্রান্ত বিষয়ে তদন্ত করতে করতে তাদের কাছে পৌঁছে যাওয়া যায়, কেন তারা জেনে শুনে এই ধরনের একটা দুর্নীতিমূলক প্রক্রিয়াকে মান্যতা দিয়েছেন, ক্যাবিনেট মিটিং করেছেন, এবং অবশ্য ওদের ক্যাবিনেট ওদের তো একজনই সব, যা বলেন সেটা ওরা মেনে নেয়, ওদের নিজস্ব কোনো স্বাধীন চিন্তার পরিসর নেই। যাই হোক, তদন্ত হোক, আগামী দিনে কেউই ছাড় পাবেন না। সব থেকে যেটা বড় প্রশ্ন যে মুখ্যমন্ত্রী স্বাস্থ্যসাথী কার্ডের যে প্রকল্প সেটা তো আমরা প্রত্যেকেই দেখেছি, কিন্তু সেই স্বাস্থ্যসাথী প্রকল্প বা স্বাস্থ্য পরিষেবা নিয়ে একাধিক বিতর্ক তৈরি হয়েছে। তো এবার অফলাইন ছেড়ে দিয়ে অনলাইনে যাতে প্রাইভেটে চিকিৎসা পাওয়া যায় তার জন্য হেলথ কার্ড বা স্বাস্থ্য কার্ড চালু হচ্ছে। শুনুন, আমি অনেকদিন পিজি হাসপাতালের সঙ্গে আমার যোগাযোগ ছিল না, কিন্তু সাম্প্রতিককালে একজন পেশেন্টকে ভর্তি করা থেকে আমি দেখলাম পিজির যে সবচেয়ে সুবিধাজনক অংশ ছিল উডবার্ন, সেটাকে তো প্রাইভেটাইজ করে দেওয়া হয়েছে। গোটা পিজির ভেতরে যদি একটা প্রাইভেট মালিককে ছেড়ে দেওয়া হয় তাহলে এই রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা কোথায়, বুঝতে পারছেন? পিজি আপনি ভর্তি করাতে যান, পাশে দালাল বসে আছে, তারা বলে দেবে ওই নার্সিংহোমে চলে যান, সেখানে আমাদের ডাক্তারবাবুরা আছেন। স্বাস্থ্যমন্ত্রী জানেন না? সব জানেন। গোটা স্বাস্থ্য দপ্তরটা শিক্ষা দপ্তরের মতোই দুর্নীতিতে আকীর্ণ হয়ে পড়ে আছে, এবং সবই মুখ্যমন্ত্রীর নজরে এবং তার তত্ত্বাবধানে আমি বলি। তাই স্বাস্থ্যসাথী প্রকল্প কি হলো না হলো সেটা বড় কথা নয়, স্বাস্থ্যসাথী প্রকল্প না করে ইন্স্যুরেন্স কোম্পানি কোনো সমৃদ্ধ হলো এটাই বড় কথা। খোঁজ নিয়ে দেখবেন যে ইন্স্যুরেন্স কোম্পানিগুলো গত কয়েক বছরে কত টাকা পেয়েছেন এবং সেই অনুপাতে কতজন স্বাস্থ্যসাথীর সুযোগ পেয়েছেন। অর্থাৎ তিনি দুটো পরিষেবা, যা মৌলিক দুটো পরিষেবা, যা মানুষের মানব সূচক উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, তা হচ্ছে শিক্ষা এবং স্বাস্থ্য, সেই দুটোকেই রাজ্যের মুখ্যমন্ত্রী বাজারে ছেড়ে দিয়েছেন। আর বাজারের লোকেরা মহানন্দে লুটেপুটে খাচ্ছে এবং তারাই গুণগান করে বেড়াচ্ছে মুখ্যমন্ত্রী। একদম। আপনি যেটা বললেন যে একাধিক হাসপাতালগুলোর যেখানে বেহাল অবস্থা সেখানে নতুন প্রকল্প কিছু আসছে, যেখানে মোবাইলে বিভিন্ন ধরনের স্বাস্থ্য পরিষেবা রাজ্য সরকারের পক্ষ থেকে বিভিন্ন গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায় দেওয়া হচ্ছে। তো স্বাস্থ্য কেন্দ্র বা স্বাস্থ্য যে হাসপাতাল সেগুলো কি তাহলে আজকের দিনে মানে কোনো কাজ নেই? না, তিনি তো জনস্বাস্থ্যের যে সুযোগ এটাকে নষ্ট করে দিচ্ছেন, বাণিজ্য করছেন। আজকে মোবাইলের মাধ্যমে আপনাকে অ্যাপ করতে হবে, আপনাকে মোবাইল কিনতে হবে, সেই মোবাইল তদবিরের জন্য ব্যবস্থা করতে হবে। সবাই তার ডিজিটালি ইকুইপ না, আমরা অনেকেই ডিজিটালি ইকুইপ না। এইসব বড় বড় কথা ভেবে লাভ কি? আমাকে তো একেবারে প্রান্তিক স্তরের মানুষের কাছে পৌঁছতে গেলে পরে মানুষের সাহায্য নিয়ে পৌঁছতে হবে, মোবাইল অ্যাপ দিয়ে পৌঁছানো যায় না। ওসব ধনীদের স্বার্থ রক্ষার জন্যই হয়। এই তুলে দিতে চান পশ্চিমবঙ্গের মানুষ, তারা ভোটের অধিকার যেভাবে প্রয়োগ করেছেন তার পরিণতি তাদের ভুগতে হচ্ছে, আগামী দিন আরো ভুগতে হবে। আগামী সোমবার অর্থাৎ 8ই সেপ্টেম্বর ডিএ মামলার শুনানি হচ্ছে এবং স্বভাবতই যারা রাজ্য সরকারি কর্মচারী এবং পেনশনভোগী তাদের এখন একটাই প্রশ্ন যে তারিখ পে তারিখ হচ্ছে। তো আপনার কি মনে হয়? না, আমার বিশ্বাস করি যে আগামী 8-9 তারিখের মধ্যে শুনানি শেষ হয়ে যাবে।
কিন্তু বিশেষ একটি বেঞ্চ গঠন করা হয়েছে সংবাদ সংস্থা। বিশেষ বেঞ্চ মানে এই মামলাটা শুনছিলেন যে বিচারপতিরা, বিচারপতি করল এবং বিচারপতি মিশ্র, তারা এখন একসঙ্গে বসছিলেন না, সে তাদের বসাবার জন্য বিশেষ অর্ডার, সেটাকে বিশেষ বেঞ্চ বলছে। সাধারণ মানুষ তো এটা বোঝেন না। অর্থাৎ যারা এই মামলাটা শুনেছিলেন তারাই এখন শেষ পর্যায়ে এসে ওদের সরকারের পক্ষ থেকে ওদের উকিল যা বলবেন বলবেন, আমরা পাল্টা জবাব দেবো, এইটুকুই। আপনি তো 8ই সেপ্টেম্বর উপস্থিত থাকবেন। হ্যাঁ হ্যাঁ, আমি থাকছি। কিন্তু আমাদের বা সাধারণ মানুষের যেটা প্রশ্ন, যে অনেকদিন আগেই তো এই মামলাটা শেষ হয়ে যাওয়ার কথা ছিল। মামলা হলে এরকম হয় আমাদের দেশে, সেটা এ নিয়ে খুব একটা বিলাপ করার কিছু নেই। আপনি বলছেন যে এটা আইনগত প্রক্রিয়া। হ্যাঁ, এটা আমাদের দেশের যে আইনি পদ্ধতি তাতে এগুলো হয়। তাহলে কি রাজ্য সরকারি কর্মচারী বা পেনশনভোগী তাদের পুজোর আগে মুখে হাসি ফুটতে চলেছে? হাসি ফুটবে কি ফুটবে না বলতে পারবো না, তা আমার অন্ততপক্ষে এটুকু ধারণা যে এখন শুনানি শেষ হবে। কেন আপনাদের মনে থাকতে পারে, দেখেছেন আগের দিন আমি খুব আপত্তি করেছিলাম যে বারবার এরকম মামলা পিছিয়ে যাচ্ছে কারণে, সেই কারণে বিচারপতিরা বলেছেন আমরা 8, 9, 10 এর মধ্যে শুনে একটানা শেষ করে দেবো, সেই জন্য বেঞ্চও তাদের গঠন করা হয়েছে। অতএব আমার ধারণা এখন শেষ হয়ে যাবে। যদি 8, 9, 10 এর মধ্যে শেষ হয়ে যায় তাহলে বলা নেই, এখানে সব তো বলা হয়ে গিয়েছে। একই কথা চর্বিত চর্বণ করবেন কি করা যায়? মানে এটা কি রাজ্য সরকারের একটা দীর্ঘসূত্রিতা? না না, রাজ্য সরকারের মরিয়া প্রয়াস, দীর্ঘসূত্রিতা মরিয়া প্রয়াস। ওদের 3 জন কৌশলী ইতিমধ্যে সওয়াল করেছেন, আবার একজন করবেন। বিচারপতিরা বলছেন ওরা সওয়াল করছে, করুক, এরকম একটা ভাব দেখাচ্ছেন আর কি। তাহলে কি মনে হচ্ছে যে পুজোর আগে রাজ্য সরকারি কর্মচারী বা যারা পেনশনভোগী তাদের মুখে হাসি ফুটবে, দিয়ে পাবেন তারা? দেখা যাক, আমার তো আশা পাবেন, এটুকু বলতে। মানে আপনি আশাবাদী? আমি আশাবাদী, নিশ্চয়ই। বিধানসভায় যে পরিস্থিতি তৈরি হলো, এটা গণতান্ত্রিক দেশে এটা কি কাম্য? দেখুন, বিধানসভায় সরকার পক্ষ বিরোধী পক্ষ দুপক্ষে চোর বলছে। তাহলে আমরা পশ্চিমবঙ্গের জনগণকে, আমি বারবার বলি, আমি অনেকে ভাবতে পারেন হয়তো আপনি কেন জনগণকে ধিক্কার করছেন, নিশ্চয়ই তাদের চিন্তা চেতনার উপর তো আমার প্রশ্ন থেকেই যাবে। আজকে বিধানসভায় শুনতে হচ্ছে আমরা চোরদের পাঠিয়েছি, সবাই চোর, সরকার পক্ষও চোর, বিরোধী পক্ষও চোর। এই কি পশ্চিমবঙ্গের বিধানসভার মান? এই পশ্চিমবঙ্গের বিধানসভায় দেখিনি উচ্চ মানের বিতর্ক হতো বিভিন্ন বিষয় নিয়ে, মানুষের অধিকার নিয়ে, জমি জবান লড়াইয়ের কথা নিয়ে, শ্রমিক ছাঁটাই নিয়ে, এইসব নিয়ে বিতর্ক হতো। আজকে বিতর্ক হচ্ছে দুপক্ষকে চোর বলছে। তার মানে পশ্চিমবঙ্গের জনগণ এই চোরেদের নির্বাচিত করেছেন। আজকে এই কথা পশ্চিমবঙ্গের জনগণকে মাথা পেতে মেনে নিতে হবে যে আমরাই অমর্যাদার কারণ, এই ধরনের লোকেদের আমরা নির্বাচিত করেছি। এবং সেখানে এমন পরিস্থিতি তৈরি হলো, একাধিক বিধায়ক অসুস্থ হয়ে পড়লেন। বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল, তার ব্রেন স্ট্রোক হলো। তারপরে অগ্নিমিত্রা অসুস্থ হয়েছেন, আমি ওর দ্রুত আরোগ্য কামনা করি। কিন্তু এই বিধানসভাতে ইতিপূর্বে আমরা দেখেছি গৌরাঙ্গ চ্যাটার্জি এবং দেবলিনী হেমব্রমকে মারা হয়েছে, গৌরাঙ্গর মাথায় চির পড়ে গিয়েছিল, তার জন্য আমাকে আদালতে যেতে হয়েছে, আদালত থেকে আমার নির্দেশ নিতে হয়েছে এফআইআর করবার জন্য। বিধানসভার যিনি স্পিকার ছিলেন তিনি থুতু জগন্নাথ হয়ে বসেছিলেন। কিন্তু কাদের নির্বাচিত করেছি আমরা? আয়নায় তো নিজের মুখটা দেখতে হবে। এই রাজ্যের এবং দেশের মূল প্রচার মাধ্যম, যার মাধ্যমে মানুষ জানতে পারেন, নিয়ন্ত্রণ করে দুটি পরিবার। সেই দুটি পরিবারের স্বার্থ হচ্ছে যে গোটা রাজ্য প্রশাসনকে দুর্নীতিগ্রস্ত করে তাদের ব্যবসার স্বার্থে কাজে লাগানো। এই যে বললাম শিক্ষা যদি বাণিজ্যিকরণ হয়ে যায়, তা দেখবেন ওই ব্যবসায়ীরা সেখানে ইনভেস্ট করে এবং করছেও, স্বাস্থ্যক্ষেত্রেও তাই করছে। তো তাদের সবচেয়ে বড় মুনাফার জায়গা। ইলেকট্রাল বন্ডে এই স্বাস্থ্য ওষুধ কোম্পানিগুলো টাকা দিচ্ছে, কেন দিচ্ছে? এমনি দিচ্ছে, আপনাকে টাকা দেবে না। এই পরিকল্পনাটা হচ্ছে সার্বিকভাবে, এবং মানুষ তারা নিজেরা নিজেদের স্বকীয় চিন্তার ভরসা না করে এই প্রচারের আবহে ভেসে যাচ্ছেন। তার যে কুপরিণতি সেটা আমরা দেখতে পাচ্ছি। আমার যেটা শেষ প্রশ্ন, সেটা 1804 জনের যে দাগির তালিকা প্রকাশ্যে এলো, সেই দাগিদের মধ্যে উঠে এসেছে একাধিক তৃণমূল নেতার আত্মীয়, অত্যন্ত ঘনিষ্ঠ লোকজন, কারোর বৌমা, কারোর বোন, এই বিষয়। এবং এর আগে আপনারা যখন ক্ষমতায় ছিলেন, এমন একটা প্রশ্ন বা প্রসঙ্গ উঠত বিরোধীদের পক্ষ থেকে যে আপনারা শুধুমাত্র নিজের দলের মধ্যে বহু মানুষকে চাকরি দিয়েছেন। তাহলে আজকের দিনে এই যে পরিস্থিতি, এটা নিয়ে আপনার কি বক্তব্য? দেখুন, আমি বহুবার ওপেন চ্যালেঞ্জ দিয়েছি
যে আপনারা বলছেন চিরকুটের মারফত হয়েছে, দুটো উদাহরণ দিন এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা দিন। এটা সরকারের সাংবিধানিক দায়িত্ব। যদি সরকার মনে করেন যে আমার সংবিধান এবং সাংবিধানিক যে মৌলিকতা, মূল্যবোধ, তার বাইরে গিয়ে কোনো কাজ হয়েছে, তাকে সংশোধন করা। সংশোধন যদি না করে থাকো তাহলে তুমি কিছু খুঁজে পাওনি। এবং আজকে ওদের ব্যাপারটা এমন তথ্য প্রমাণ হয়েছে যে সুপ্রিম কোর্ট পর্যন্তই কড়া নির্দেশ দিচ্ছেন, এবং সুপ্রিম কোর্টে মামলা নিয়ে যাওয়ার ক্ষেত্রে বারে বারে, একবার না, কত কোটি টাকা খরচা করেছেন ওরা। একজন আইনজীবী তো কলকাতা হাইকোর্টে মামলা করেছেন যে তার 3 কোটি না 4 কোটি টাকা ফিস বাকি। তিনি যদি ওই করে থাকেন, অন্যান্য আমি নাম করছি না, আমার পেশার লোকজন, তাদের কত কোটি টাকা রাজ্য সরকার খরচা করেছেন শুধুমাত্র দুর্নীতির মূলক প্রক্রিয়াকে টিকিয়ে রাখার জন্য। এটা জনগণের প্রশ্ন করা উচিত। আমার এখানে মিড ডে মিলে বাচ্চাগুলো একটা করে ডিম পায় না, যে টাকা উকিলের পেছনে খরচা করেছেন সেই টাকা মিড ডে মিলে দিলে পরে আমার বাচ্চা বাচ্চা ছেলে পুষ্টি হয়, সমাজটা অনেক সুন্দর হয়। এগুলো আমরা তো সাধারণ মানুষ যদি না বিবেচনা করেন, কে করবে? টিকে থাকলে পরে পশ্চিমবঙ্গের সর্বনাশের শেষ ব্যক্তিগত হত্যা হবে। পশ্চিমবঙ্গে তো যা সর্বনাশ হয়ে গিয়েছে, আজকে ভিন রাজ্যে পশ্চিমবঙ্গে কেউ শ্রদ্ধার সঙ্গে কথা বলেন, দেখে না, হাসি ঠাট্টা করে। এবং তাই অধিকাংশ শিক্ষিত লোকেরা পশ্চিমবঙ্গের বাইরে গিয়ে বাংলায় কথা বলে না, তারা হাঙ্গরেজিতে কথা বলে, নিজেদের শুধুমাত্র আত্মগোপন করার জন্য। সবাই তো আমার মতো নিরেট না যে সবসময় বাংলা কথা বলবো, বুঝুক না বুঝুক, বুঝবে ঠিক। তাহলে আগামী দিনে পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ নিয়ে আপনার কি বক্তব্য? মানুষ যদি সচেতন না হন তাহলে পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ অন্ধকার। এই তৃণমূল দল বা বিজেপি দল যদি ক্ষমতায় আসে তাহলে পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ অন্ধকার থেকে অন্ধকারতর হয়ে যাবে। মানুষকে খুব সচেতন ভাবে তার চিন্তিত ভোটাধিকার প্রয়োগ করতে হবে। মানুষের কি বিকল্প খুঁজতে অসুবিধা হচ্ছে? কোনো অসুবিধা হচ্ছে না। মানুষকে একদম প্রচারের আবহের বাইরে আসতে হবে। যে মানুষটা আগে জিজ্ঞাসা করতো না যে ওই রাহু কেতু খেয়ে ফেললো, এখন যে মানুষটা আলোকিত হয়েছে সে রাহু কেতুর গপ্প খায় না, সে গ্রহণটাকে একটা বৈজ্ঞানিক ফিজিক্যাল প্রক্রিয়া হিসেবে গ্রহণ করে। কিন্তু এখন অনেক মানুষ আছে ভয় পায়, গ্রহণ ওই সময় যাস না, খাস না, করিস না, অনেক কপটব্য করে। সন্তান সম্ভব বা গ্রহণের সময় বেরিয়েও না, অজ্ঞতার জন্যে। মানুষকে অজ্ঞতার বাইরে এসে আলোর দিকে তাকিয়ে এসো এসো আমার ঘরে এসো বলে সূর্যকে আহ্বান করতে হয়। থ্যাংক ইউ দাদা, অনেক ধন্যবাদ।